আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ইরানকে এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। রক্ষণশীল, মধ্যপন্থী, উদারপন্থী সব মতামতের রাজনীতিকদের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতেন রাইসি। তার আকস্মিক মৃত্যু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ইরানের জন্য একটা বড় ধাক্কা। বর্তমান পরিস্থিতিতে রক্ষণশীলরা ক্ষমতার ওপর তাদের নিয়ন্ত্রণ আরও কঠোর করলে সমূহ আশঙ্কা রয়েছে ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন কর্মকর্তাকে বহনকারী একটি হেলিকপ্টার ইরান ও আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত ১৯ মে বিধ্বস্ত হয়। রাইসি আজারবাইজানের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন শেষে রাজধানী তেহরানে ফিরছিলেন। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পেতে সংকটের মধ্যে পড়ে ইরান। বিশ্বের বিভিন্ন দেশ এই কাজে তাদের সহায়তার প্রস্তাব দেয়। তুরস্ক, রাশিয়া ও ইরাক উদ্ধারকারী দলও পাঠায়। পরদিন সকালে ইরান নিশ্চিত করে দুর্ঘটনাস্থল থেকে তাদের ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের লাশ খুঁজে পাওয়া গেছে। রাইসির জন্ম ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে কারাজ শহরে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পান তিনি। এরপর ক্রমান্বয়ে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন। প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হন ২০২১ সালে। রাইসির মৃত্যুর খবর এমন এক সময় পাওয়া গেল যখন বিশেষ সংকটময় সময় পার করছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ছাড়া সব দেশ এই খবরে গভীর শোক প্রকাশ করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরই ছিল রাইসির স্থান। তার মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শীর্ষ মধ্যস্থতাকারী আলী বাঘেরি কানিকে অস্থায়ীভাবে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ইরানের সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হতে হবে। তবে ইরানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাইসির প্রভাব থেকে যাবে বহুদিন। ইরানের রক্ষণশীলরা বরাবরই পশ্চিমাদের সঙ্গে পরমাণু চুক্তির বিরুদ্ধে ছিলেন। এরপরেও জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন রাইসি, যদিও সফল হননি, কারণ বাইডেন প্রশাসন শুরু থেকেই কখনোই এই চুক্তিতে ফেরার আগ্রহ দেখায়নি। বাইডেনের হোয়াইট হাউস এবং ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তিতে ফিরতে না যাওয়ার মূল কারণ হচ্ছে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষে গিয়ে দাঁড়ানো এবং চলমান গাজার যুদ্ধে হামাসকে সহায়তা করা। ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে যে ১৫০০ নিষেধাজ্ঞা আরোপ করা হয়, বাইডেন যে শুধু সেগুলো বহাল রেখেছেন তা নয়, তিনি নতুন করে তেহরানের বিরুদ্ধে আরও প্রায় ৭০০ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পাশাপাশি ইউরোপীয় সরকারগুলো ইরানের বিরুদ্ধে চাপিয়ে দিয়েছে কয়েক ডজন নিষেধাজ্ঞা। এসব নিষেধাজ্ঞায় ২০২৪ সালের শুরু থেকে উচ্চ মুদ্রাস্ফীতির মুখে পড়তে হয় সাধারণ ইরানিদের। তাদের মুদ্রা ডলারের বিপরীতে আরও দুর্বল হয়ে পড়ে। যার ফলাফল হিসেবে রাইসি সরকার অনেকটা বাধ্য হয়ে জেসিপিওএ থেকে দূরে সরতে শুরু করেন। একই সঙ্গে শুরু হয় ইরানের পরমাণু কর্মসূচি বিস্তারের কাজ। রাইসির আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি। রাইসির মৃত্যুর পরও ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে কিনা সেই প্রশ্নের জবাব সময়ই বলে দেবে। বর্তমানে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ যুক্তরাষ্ট্র বা ইউরোপের নেই, বরং নিষেধাজ্ঞা, হুমকি ধমকি বাড়ানোর ব্যাপারেই অধিক মনোযোগী তারা। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট যিনি হন না কেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই। সামনের দিনগুলোতে ইরান পরমাণু শক্তি অর্জনের ধারাবাহিকতা আরও জোরদার করবে বলে মনে করা হয়।
1979 সালে ইসলামী বিপ্লব হওয়ার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঐক্যের সম্পর্কে সবচেয়ে বেশি টানাপোড়েন দেখা দেয় রাইসির আমলে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা জবাব হিসেবে 13 এপ্রিল ইরান প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। এই কাজে তারা ব্যবহার করে 300 মনুষ্যবিহীন যান ও ক্ষেপণাস্ত্র। দুই দেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন তাতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেলেও তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। ভবিষ্যৎ নেতৃত্ব যদি কট্টরপন্থীদের হাতে যায়, সেক্ষেত্রে ইরানকে হয়তো ইসরায়েলের সাথে বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে। ইসরায়েলে হামলার পর ইরানের আত্মবিশ্বাস আরও বেড়েছে। রাইসির প্রেসিডেন্সির তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি ছিল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। রুহানির আমলে 2016 সালে সৌদি আরব এক শীর্ষ শিয়া ধর্মীয় নেতা এবং 47 জন কারাবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছে। 2023 সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় আবারও রিয়াদ তেহরান সম্পর্কে উষ্ণতার প্রবাহ শুরু হয়। তবে শীতল সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার প্রধান কারণ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন। সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত করার লক্ষ্যে ভিশন 2030 বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তার। এই লক্ষ্য অর্জনে আঞ্চলিক সব দেশের সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিয়েছেন তিনি। ইরান, কাতার, মিশর, তুরস্ক, এমনকি ইসরায়েলও এই তালিকার অন্তর্ভুক্ত। একই সঙ্গে তিনি সম্পর্ক সম্প্রসারিত করছেন ইউরোপীয় ব্লক, রাশিয়া ও চীনের সঙ্গেও। ইরানের সাথে আরবদের সম্পর্ক উন্নয়নের ভিত্তির মূল কারণ সৌদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এবার সেটা এগিয়ে নেওয়ার পালা। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে আরও এগিয়ে নেবেন। এরপরই আসে ইরানের সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সে সদস্যপদ পাওয়ার বিষয়টি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্সে ইরানের সদস্যপদ নিঃসন্দেহে পশ্চিমের সঙ্গে বেইজিং ও মস্কোর লড়াইয়ের হাতকে মজবুত করবে। আর দেশের ভেতরের হিসাব যদি ধরা হয়, তাহলে দেখা যাবে গত 35 বছরের মধ্যে রাইসি ছিলেন আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে কাছের প্রেসিডেন্ট। রাইসির অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি ছিল পুরোপুরি খামেনির পছন্দ অপছন্দের গণ্ডির মধ্যে। এর আগের যারা প্রেসিডেন্ট ছিলেন, আকবর রাফসানজানি থেকে শুরু করে মোহাম্মদ খাতেমি বা রুহানি, এমনকি মাহমুদ আহমেদি নেজাদ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে নানা সময় মতবিরোধে জড়িয়েছেন। কিন্তু রাইসির ক্ষেত্রে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি, বরং ইরান অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল তার আমলে। সরকার, পার্লামেন্ট, বিচার বিভাগ, নিরাপত্তা ও সেনাবাহিনীর প্রতিষ্ঠান সবকিছুর মধ্যে সামঞ্জস্য বিধান করে চলতেন রাইসি। রাইসির সময় রক্ষণশীল সর্বোচ্চ অভিভাবক পরিষদের মধ্যেই এক ধরনের বিভেদ দেখা দেয়। ওই পরিষদে কিছুটা উদারপন্থী বলে পরিচিত পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানি এবং বর্তমান স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ প্রায়ই কট্টরপন্থী অংশের তীব্র সমালোচনার শিকার হন। খুবই বিস্ময়করভাবে এই দুই পক্ষের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবস্থান নেন রাইসি। রাইসির পর সরকারের মধ্যে এই ধরনের ভূমিকায় আর কাউকে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। রাইসির পর দুই ধরনের ঘটনার মুখোমুখি হতে পারে ইরান। প্রথমত, রক্ষণশীলরা সরকারকে পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টায় আরও কঠোর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ইরান এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। আর দ্বিতীয়ত, রক্ষণশীলদের মধ্যকার উদারপন্থী অংশটি শক্তিশালী হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে পশ্চিমাদের সঙ্গে ইরানের সুসম্পর্ক তৈরি হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।